আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সামনে রেখে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার। কেউ কেউ এমনভাবে কথা বলছে যেন ৭১ সালে কিছুই হয়নি, বললেন মির্জা ফখরুল। পাকিস্তানকে সহযোগিতাকারীরা বড় গলায় কথা বলছে মন্তব্য। ২১ পদকে ভূষিত বিশিষ্ট সংগীতজ্ঞ সঞ্জিদা খাতুনের মৃত্যু। শ্রদ্ধা নিবেদনে বুধবার দুপুরে মরদেহ নেওয়া হবে নিজের প্রতিষ্ঠা করা ছায়ানটে। এবং দুর্দান্ত খেলেও গোল না পেয়ে ভারতের সাথে ড্র করে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। অভিষেকে গোছানো নৈপুণ্যে দর্শকদের মন ভরালেন হামজা চৌধুরী। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সরকারের দায়িত্ব হচ্ছে জাতির সামনে সংস্কার প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গণহত্যাকারীদের এ দেশেই বিচার হবে। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তিনি এই ভাষণ দেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানান। ২৪ জুলাই অভ্যুত্থানে হাজারো শহীদদের। সশ্রদ্ধ সালাম জানান অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রতি। জাতীয় ঐকমত্য কমিশন, সংস্কার এবং নির্বাচন নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। রমজানে যাতে কোনোভাবেই পণ্যের দাম না বাড়ে সেজন্য সরকারের বাড়তি নজরদারির কথা জানান প্রধান উপদেষ্টা। এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। গত ১৬ বছরের লুটপাটের চিত্র তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি রেখে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। পলাতক সরকারের আমলে চট দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল। আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল। গত ১৫ বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ ৩ মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন $3,33,00,000 অর্থাৎ প্রায় ৪০০ কোটি টাকা মাধ্যমে। কিভাবে একজন প্রধানমন্ত্রী নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকানোর নির্দেশ দেন? প্রশ্ন প্রধান উপদেষ্টার। জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কি ভয়াবহতা! কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশে নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে? ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে,
যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। ৩৬ মিনিটের দেয়া ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ নিয়ে নিজ নিজ বাড়ি যাবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন এবং আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। IMF এর ঋণের পরের কিস্তিগুলো নিয়ে দোটানায় সরকার। কঠিন সব শর্ত পূরণ করা যাবে কিনা এই দোলাচলের মধ্যে বাকি ঋণ দেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে IMF-কে না বললে অন্য উন্নয়ন সহযোগীরা বিষয়টাকে কিভাবে নেবে তা ভেবে শেষ পর্যন্ত হয়তো ঋণটা চালিয়ে যেতে হবে বলে মনে করেন তিনি। রিজভি নিয়াজের রিপোর্ট। প্রাক বাজেট আলোচনা প্রায় শেষ করেছে অর্থ মন্ত্রণালয়। বাজেট তৈরির আগে বিভিন্ন অংশীজনের মতামত নেওয়ার ধারাবাহিকতায় মঙ্গলবার সচিবালয়ে ERF সদস্যদের সঙ্গে আলোচনা। অর্থ উপদেষ্টা বলেন, মেগা প্রকল্পের নামে সরকার আর কোনো মনুমেন্ট প্রকল্পে অর্থায়ন করবে না। বিরাট বিরাট আশ্বাস দেব না যেটা বাস্তবায়ন করা যাবে না। তবে এখনো ব্যবসায়ীদের মনে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, করবো কিনা। আমরা আশ্চর্য করলে কিন্তু আপনারা সালমান রহমান তো হবে না, আপনি তো আর সালমান রহমান হয়ে যাবেন না। এখন ওরা ভয় পায় যে না হলে তো আমাকে আবার ধরবে, একটা ভয় থাকে ব্যবসায়ীদের। প্রশ্ন উত্তরে তিনি কথা বলেন IMF এর ঋণ নিয়ে। একেবারে লোন না নেওয়াটা তো ডেফিনেটলি ভালো, বাইরে থেকে ঋণ নিয়ে ঘি খাওয়াটা খারাপ। IMF লোন টোন কতগুলো আছে, বাজেট সাপোর্ট প্রজেক্টে কিন্তু প্রচুর লোন আসে, কিন্তু বাজেট সাপোর্ট ছাড়া যখন আমাদের যে ফান্ড রিজার্ভ কমে গেল, তাই না, রেমিটেন্স কমে গেল, এইগুলো তো আমি তো প্রজেক্ট বেস লোন দিয়ে তোগুলো করতে পারবো না। আমি বলেছি আমরা দেখছি, এই জন্য তো আমরা পিছালাম, মার্চে করতে চেয়েছিলাম, আমরা দেখিনি। আরো অনেক কিছু ওরা বলছে এটা করো সেটা করো, ওটা আলোকে আমরা দেখবো আর কি। তবে একটা জিনিস হলো কি, একটা ইনস্টিটিউশনে যদি আমরা না করি, আর একটা ইনস্টিটিউশনে ধরে কমফোর্ট লেটার নেয়, জানেন তো IMF কেন না করেছিল, কি কারণে। রিজার্ভ পতন ঠেকাতে আগের সরকার IMF এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি সই করে। ওই ঋণে 2টি কিস্তি ছাড় হয়েছে। পরে অন্তর্বর্তী সরকার আরও $75 কোটি ঋণ চায় সংস্থাটির কাছে। এটি সহ ঋণের পরিমাণ দাঁড়াবে $5.3 বিলিয়ন। সরকার আশা করছে জুনের মধ্যে ঋণের তৃতীয় এবং চতুর্থ কিস্তি একসাথে পাবে বাংলাদেশ। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে স্বাধীনতা দিবসের আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ কেউ এমনভাবে কথা বলছে যেন 1971 সালে কিছুই হয়নি। সে সময় পাকিস্তানকে যারা সহযোগিতা করেছিল তারা এখন বড় গলায় কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি। সভায় বিএনপির অন্য নেতারা বলেছেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে। জনগণই এই ষড়যন্ত্র মোকাবেলা করবে বলে জানান তারা। রাহুল রায় রিপোর্ট। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। প্রথম দিন ছিল রাজধানীতে আলোচনা সভা। আলোচনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে দলের সিনিয়র নেতারাও অংশ নেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই চেষ্টায় তারা এখন ব্যস্ত হয়ে গেছে। কিছু গোষ্ঠী, কিছু লোক একটি প্রকল্পের মাধ্যমে শেখ হাসিনার মতো সেটাকে বাধাগ্রস্ত করে আবার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কিনা। অতি দ্রুত নির্বাচনের দিন তারিখ যদি ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং নির্বাচনমুখী জনগণের সামনে যে কোনো রকমের ষড়যন্ত্র এটা টিকতে পারবে না। আমাদের বিশ্বাস, জনগণই সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। বিএনপি মহাসচিবের বক্তব্যে গুরুত্ব পায় 1971-এর মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা প্রসঙ্গ। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই। কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না। যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না।
মির্জা ফখরুল বলেছেন, বিএনপি জনগণের আস্থার জায়গা। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি সঞ্জিদা খাতুন মারা গেছেন। বিকাল 3:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 21 পদকে ভূষিত রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। বুধবার দুপুর 12:30টায় মরদেহ রাখা হবে ছায়ানটে। জানাজা ও দাফনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে তার পরিবার। সাদি মাহমুদের রিপোর্ট। সঞ্জিদা খাতুন, তিনি একাধারে ছিলেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। জীবদ্দশায় বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রা ও বিকাশে কাজ করে গেছেন। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন অসাম্প্রদায়িক চেতনা। এমন গুণীজনের মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক অঙ্গনে। সারা জীবন লড়াই করেই গেছেন, রবীন্দ্রনাথের পক্ষে করেছেন, ভাষার পক্ষে করেছেন, সাম্প্রদায়িকতার পক্ষে করেছেন। তো সে জায়গাটা থেকে লড়াইটা চলবে। আমরা যারা আছি, ওনার অসংখ্য গুণগ্রাহী স্টুডেন্ট আছে, ওনার অনেক কলিগরা আছেন, তারা আসলে ছড়িয়ে দেবে। ওনার যে বাতাসটা আছে ওনার ছড়িয়ে দেবেন, কারণ উনি তো একটা ধূপকাঠি, ওনার এই ধোঁয়ায় চারিদিক আরো সুন্দর হবে। তবে এই বছরই প্রথম ছায়ানটের নববর্ষের অনুষ্ঠানে তার আশীর্বাণী আমরা শুনব না, কিন্তু তিনি যে কথাগুলো সেই অনুষ্ঠানে বলে গেছেন এবং সাম্প্রতিককালে যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে এই সাম্প্রদায়িক বিদ্বেষ চেতনা যেন আমাদের অন্তর থেকে দূর হয় আর সংস্কৃতিকে যেন বড়ভাবে আমরা অবলম্বন করতে পারি। আমরা আসলে অভিভাবকহীন হয়ে পড়লাম, কিন্তু লড়ে তো যেতে হবে। উনি যেই চেতনাটা আমাদের মধ্যে দিয়ে গেছেন সেটা যেন ধরে রাখতে পারি সকলে মিলে, তাহলে এই ছায়ানট, এই আন্দোলন, এই সাংস্কৃতিক আন্দোলন একটা দিক পাবে, এগিয়ে যাবে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার তার মরদেহ রাখা হবে ছায়ানটে। আমরা আপাতত ওনার কিছু নাতনি আছে যারা বাইরে থাকে, খুব প্রিয় মানুষ তারা। ওনার ইচ্ছা ছিল ওরা যেন সঞ্জিদা খাতুনের মানে নানির বা দাদির গা ধুইয়ে দেয়। সেইটা সম্পূর্ণ করতে হলে ওদের দেশে আসতে হবে। আমরা আপাতত ছায়ানটের যেহেতু প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম উনি এবং জীবিত শেষ প্রতিষ্ঠাতা সদস্য, ওনাকে নিয়ে যাব আমরা ছায়ানটে। সবাই দেখতে চায়, কথা মানে দেখতে চায়, গান গাইতে চায়, শোনাতে চায়, সব কিছু। সেইটা হলে পরে আবার মর্চুয়ারিতে রেখে তারপরে ওরা এলে পরে আনুষ্ঠানিক কথাগুলো সম্পূর্ণ করব, তখন জানাতে পারব। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মনে করছেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সঞ্জিদা খাতুনের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা জানাচ্ছেন যাযাবর মিন্টু। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম এক প্রতিভাধর ব্যক্তিত্ব সঞ্জিদা খাতুন। তিনি ছিলেন একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। বাঙালি সাংস্কৃতিক পরিমণ্ডলে সর্বতোভাবে জড়িয়ে থেকে মানুষের কাছে হয়ে উঠেছিলেন বড় আপনজন। 47 দেশভাগ, দাঙ্গা ও রক্তপাতের সাক্ষী সঞ্জিদা খাতুন। অশুভ ও অকল্যাণের বিরুদ্ধে সবসময় অকুতভয়ে উচ্চারণ করেছেন। সংস্কৃতিকে সঙ্গী করে দীর্ঘ কণ্টকাকীর্ণ পথ হেঁটেছেন সম্প্রীতির পথে, আলোর সন্ধানে। সঞ্জিদা খাতুন ছিলেন জাতীয় অধ্যাপক ও লেখক ডক্টর কাজী মোতার হোসেনের মেয়ে, খ্যাতিমান লেখক কাজী আনোয়ার হোসেনের বোন এবং রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ, সাংবাদিক ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হকের স্ত্রী। 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং 1955 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। 1978 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ গবেষণাপত্রে পিএইচডি লাভ করেন। স্নাতকোত্তর লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হন তিনি। কর্মময় জীবনের স্বীকৃতি হিসেবে সঞ্জিদা খাতুন ভূষিত হয়েছেন 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সম্মানজনক ফেলোশিপ, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কার, 5ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস কর্তৃক আজীবন সম্মাননা পুরস্কার সহ গুরুত্বপূর্ণ নানা স্বীকৃতিতে। কর্মময়তার স্বীকৃতি হিসেবে ভারত সরকারের পদ্মশ্রী, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রবীন্দ্র স্মৃতি পুরস্কার, কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিও পেয়েছেন। সঞ্জিদা খাতুন রবীন্দ্রসঙ্গীত শিখেছেন, গেয়েছেন, পরবর্তীকালে শিখিয়েছেন,
গড়ে তুলেছেন ছায়ানট। মহান স্বাধীনতা আন্দোলনের ভিত তৈরিতে ছায়ানট যে অগ্রণী ভূমিকা রেখেছিল, তিনি ছিলেন তার সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শান্তিনিকেতনের উচ্চশিক্ষায় শুধু নয়, স্বশিক্ষা ও শিল্প সংস্কৃতির নিমগ্ন চর্চায় সঞ্জিদা খাতুন নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান। চ্যানেল আইয়ের সঙ্গে সঞ্জিদা খাতুনের ছিল নিবিড় সম্পর্ক। যাযাবর মিন্টু, চ্যানেল আই। প্রাথমিকভাবে বড় ধরনের জটিলতা থাকলেও ধীরে ধীরে তামিমের শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানিয়েছেন তামিম এখন পুরোপুরি সুস্থ। তানভীর আহমেদের রিপোর্ট। তামিমকে নিয়ে উৎকণ্ঠায় সোমবার পার হওয়ার পর মঙ্গলবার সকাল থেকে পাওয়া সব খবরই স্বস্তির। সাভারের কেপিজে হাসপাতালে সকালে আগের চাইতে ভালো অনুভব করেছেন তামিম। করোনারি কেয়ার ইউনিটে হাঁটাহাঁটি করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তামিম ও তার পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে সবশেষ খবর জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর। সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক, কিন্তু কখনো কখনো যে প্রাইমারি পিসিআই হয়েছে এটা একটা ফরেন বডি, সেখানে একটু রিয়াকশন হতে পারে, হার্ট নানাভাবে এটার উপর অ্যাকশন হতে পারে, রিয়াকশন হতে পারে। সো সব কিছু মিলে, এবং যে রিংটা লাগানো হয়েছে সেটার সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে, আমরা থ্রম্বোসিস বলি, সে রিস্কটা রয়েছে। তামিম কবে স্বাভাবিক জীবনে ফিরবেন, ফিরলেও কি খেলতে পারবেন ক্রিকেট? অবশেষে তা নিয়ে আশার বাণী শোনালেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ। প্রত্যেকের একটা টাইম কোর্স আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওটা খুব বেশি ফোর্স করা উচিত না। 3 মাসের মধ্যে সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নেবে। কিভাবে? তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে দিবে। মঙ্গলবার সন্ধ্যায় তামিমকে ঢাকায় আনা হয়েছে। তানভীর আহমেদ, চ্যানেল আই, সাভার, ঢাকা। জুলাই আন্দোলনের দ্বিতীয় শহীদ চট্টগ্রামের ওয়াসিম হত্যা মামলায় প্রথমবারের মতো গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত আসামিরা হলেন সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, 2 মেয়র সহ 15 জন। প্রসিকিউশন জানিয়েছে বিশেষ কোনো মহলের উস্কানিতে চিফ প্রসিকিউটরের পদত্যাগ চাওয়া হয়েছে, বিচার আইন অনুযায়ী চলবে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। গত বছরের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম। ওই ঘটনায় প্রথমে পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিমের মা জ্যোৎস্না একটি হত্যা মামলা করেন। পরে এ নিয়ে প্রসিকিউশনে অভিযোগ দাখিল করা হয়। মামলার আসামি সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক 2 মেয়র আজম ও নাসির ও রেজাউল করিম, ছাত্রলীগ নেতা নুরুল আজম রনি সহ 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানালে আদেশ দেন আদালত। যাদেরকে আমাদের তদন্ত সংস্থা ফিল্ড ইনকোয়ারি করে তাদেরকে ভিডিও ফুটেজে, লাইভ উইটনেসের মাধ্যমে, পত্রপত্রিকায় সবকিছু মিলিয়ে তাদেরকে আইডেন্টিফাই করেছেন। চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব, তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই 15 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলার বিচার শুরু না হওয়ায় স্বজনদের ক্ষোভ নিয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি, কারণ আদালতের সামনে মিছিল করে আদালতের বিচার করা যায় না। তারা রাজনৈতিকভাবে সরকারের কাছে দাবি জানাতে পারেন। জুলাই আগস্টে মোহাম্মদপুরে একটি হত্যার ঘটনায় করা মামলায় আসামি আনসার সদস্য ওমর ফারুককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। এই মামলার আরেক আসামি আসিফ মাহমুদ পলাতক আছেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে গান, কবিতা ও আলোক প্রজ্বলনের মধ্য দিয়ে 1971-এর 25শে মার্চ কালরাত্রির শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান কবি, শিল্পী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রিয়াজ ইসলামের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে 1971-এর 25শে মার্চ কালরাত্রির শহীদদের স্মরণে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের ভুলি নাই মৃত্যু মিছিল, জেনোসাইড 71 দায়বদ্ধতা প্রজন্ম থেকে প্রজন্ম শীর্ষক আলোক প্রজ্বলন অনুষ্ঠান। আয়োজনে 25শে মার্চ কালরাত্রিতে গান, কবিতা ও আলোক প্রজ্বলন করে শহীদদের স্মরণ করেন বিভিন্ন স্তরের মানুষ।
বক্তারা অপারেশন সার্চলাইটের মতো ন্যাক্কারজনক গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি পেতে আন্তর্জাতিক মহলে জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। এক সময় এই গণহত্যাও স্বীকৃতি পাবে এবং নিশ্চিতভাবে জাতীয় গণহত্যা দিবস হবে। আমরা দাবি করি যে আমাদের সরকাররা এই দিনটিকে এই আন্তর্জাতিক দিন হিসেবে স্বীকৃতির জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। বক্তারা বলেন, ৭১-এর চেতনা সব স্তরে ছড়িয়ে দিতে পারলে স্বাধীনতার মূল উদ্দেশ্য অনেকটাই পূরণ সম্ভব। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ আই স্পোর্টস। ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে বেড়েছে আরামদায়ক পোশাকের বিক্রি। বিক্রেতারা বলছেন, আবহাওয়া মাথায় রেখে এসব পোশাক ডিজাইন করা হয়েছে। সুলতানা হিমোর রিপোর্ট। ঈদে পোশাকে গর্জিয়াস লুক যেমন সবাই চান, তেমনি সকাল আর বিকেলে আরামদায়ক পোশাকও নেন অনেকে। বিষয়টি মাথায় রেখে দেশীয় ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে কমফোর্টেবল ওয়্যার। সিকুইন আর সুতি কাপড়ে হালকা কাজের পোশাকগুলো কম দামে পাচ্ছেন ক্রেতারা। ফ্যাশন প্লাস কমফোর্ট যেন দুটো একসাথে পাওয়া যায়, তাই জন্যই আর কি এখানে আসা। প্রতিদিন সকালবেলা নামাজ যাওয়ার আগে একটা টি শার্ট পরা লাগে, বা নামাজ থেকে পাঞ্জাবি খুলে আর একটা টি শার্ট পরা লাগে। কমফোর্টেবল পোশাকের থেকে আমার গর্জিয়াস ড্রেসই বেশি কেনা হয়েছে, আর ড্রেসের থেকে বেশি কেনা হয়েছে শাড়ি। কাস্টমারের চাহিদাকে মাথায় রেখে ঈদ মূল্য ছাড় রাখছে বিক্রেতারা। এখন যেহেতু আপনার গরম পড়তেছে, তো সেই অনুযায়ী কাস্টমারের স্কিন অথবা আপনার ওয়েদার উপর খেয়াল রেখে আমরা ওই অনুযায়ী আপনার কমফোর্টনেসটা দেখতেছে। বিভিন্ন দেখলে আপনার বিভিন্ন ফেব্রিকের উপর প্রিন্ট করা আছে। সিম্পলি যেটা হচ্ছে আপনার মেয়েদের স্কিনে স্যুট করে ওই সকল কালারটা আমরা বেশি প্রেফার করতেছি। নির্দিষ্ট মূল্যের পণ্য কেনার পর তার উপর কসমেটিক্সের মতো ঈদ উপহার দিচ্ছে ফ্যাশন হাউসগুলো। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। গাজায় অব্যাহত হামলায় 7 শিশু সহ 23 ফিলিস্তিনি নিহত। আল জাজিরার হোসেন শাবাত সহ 2 সাংবাদিকের মৃত্যু। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। টানা 8 দিনের মতো গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত রাতে ইসরায়েলি হামলায় 7 শিশু সহ অন্তত 23 ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় আল জাজিরার সাংবাদিক হোসেন শাবাত সহ 2 সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা হামদান বল্লালকে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে গ্রেফতার করেছে ইসরায়েলি সেনারা। গাজায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন হামলাকে সম্মিলিত চেতনায় রক্তের দাগ উল্লেখ করে জাতিসংঘ বলছে, পাগলাটে হত্যা বন্ধে বিশ্ব অমনোযোগী হয়ে গেছে। আরব সহ ইসলামিক দেশগুলো এবং বিশ্বের মুক্ত চিন্তার মানুষকে ইসরায়েলের আগ্রাসন বন্ধে চাপ প্রয়োগ করতে আহ্বান জানিয়েছে হামাস। লেবাননের দক্ষিণে হামলায় হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক ইউনিট কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। কিচিরমিচির শিশু কিশোর সংগঠনের আয়োজনে সাহিত্য আড্ডা ও আলোচনা হয়েছে। রাজধানীর ঐতিহাসিক বিউটি বোর্ডিংয়ে শিশু কিশোর সাহিত্যিক ও লেখকদের আড্ডা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জিনিয়া ঐশ্বর্যের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিচিরমিচির শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা কবি মৌসুমী মৌ। এছাড়াও ছিলেন প্রথা বিরোধী কবি সুশান্ত সরকার, রিপতি বিশ্বাস সবুজ, প্রকাশক আলমগীর শিকদার লোটন, শহীদুল ইসলাম, বুলবুল আহমেদ, ছড়াকার তৌহিদুল ইসলাম কনক, কবি অধ্যাপক ডক্টর জামির হোসেন এবং কবি মির্জা কামাল সহ শিশু কিশোররা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। র্যাঙ্কস ই মার্টের আয়োজনে রাজধানীর গুলশান 2-এ শুরু হয়েছে ওএলডি ফেয়ার। এই মেলায় যুক্ত হয়েছে স্যামসাং। মেলা চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। র্যাঙ্কস ই মার্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানানো হয়। উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক জাং মিং জাং, ডিরেক্টর অ্যান্ড হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর এবং প্রোডাক্ট প্ল্যানিং এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম। র্যাঙ্কসের হেড অফ বিজনেস মোহাম্মদ রাশিদুল ইসলাম, হেড অফ সেলস গোলাম আজম খান এবং হেড অফ প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড রায়হান আহমেদ সহ অন্যরা।
সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে ফিরে এলাম বিরতির পর। রাজধানীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে আন্দোলনরত কারখানা শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। ওই ঘটনায় ৩০ থেকে ৪০ জন শ্রমিক আহত এবং কয়েকজনকে আটক করা হয়। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গজনীর বনরানী রিসোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম রাসেল। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহকারী একান্ত সচিব আশিকুর রহমান সামি। বন্য হাতিকে গারো পাহাড়ের ফ্ল্যাগশিপ বন্য প্রাণী হিসেবে উল্লেখ করে বন্য হাতি হত্যা বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তারা। জনস্বাস্থ্য সুরক্ষা 2025-26 অর্থ বছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি শলাকার খুচরা মূল্য সর্বনিম্ন 9 টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন সংবাদকর্মীরা। তারা জানান, তামাক পণ্যের বিদ্যমান কর কাঠামোর সংস্কার করা হলে ধূমপানের হার 15.1% নেমে আসতে পারে। এর ফলে 24 লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান ছেড়ে দেবে এবং প্রায় 18 লাখ কিশোর তরুণ নতুন করে ধূমপানের অভ্যাস গড়ে তোলা থেকে বিরত থাকবেন। পাশাপাশি সরকার প্রায় 20,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয় করতে পারবে। রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে নারী মৈত্রী আয়োজিত গণমাধ্যম প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় তারা এই কথা বলেন। নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার ডলের সভাপতিত্বে সভায় রিসোর্স পারসন ছিলেন প্রজ্ঞার হেড অফ প্রোগ্রামস হাসান শাহরিয়ার। বক্তব্য রাখেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বিটিভির নিউজ এডিটর মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব শিবানী ভট্টাচার্য, চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক মাশরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর খালেদা ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। আসন্ন ঈদ উপলক্ষে নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে 24 ঘণ্টা নৌপথে টহল সহ নানা কার্যক্রমে যুক্ত থাকবে কোস্ট গার্ড। সকালে সদরঘাটের লঞ্চ টার্মিনালে লঞ্চ পরিদর্শন শেষে সংবাদ সম্মেলন করে স্টেশন কমান্ডার জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নৌপথে 4টি জোনের গুরুত্বপূর্ণ স্থান, লঞ্চ, খেয়াঘাট ও ফেরিঘাটে তল্লাশি সহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবেন তারা। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে কোস্ট গার্ড কাজ করবে বলেও জানান তিনি। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে আরো একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। ঈদের পর নতুন কমিটি নিয়ে নতুনভাবে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া এই প্ল্যাটফর্ম থেকে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে সব মানুষের জন্য কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। আহত ও শহীদ পরিবার, ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনকে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। উমামা বলেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হবেন তাদের বাদ দিয়ে সারা দেশে এই প্ল্যাটফর্মটি কাজ করে যাবে। অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল জুলাই আন্দোলনের শহীদদের বিচার দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। সংস্কার ও নির্বাচনের মতো সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য গুজব ছড়াচ্ছে একটি অপশক্তি। একটি ষড়যন্ত্রকারী মহল ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে চাইছে। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি ও শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। আমরা মাধবদীবাসীর প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী, মাধবদী পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ আমান ও অন্যরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে না গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে না এমন মাইন্ডসেট তৈরি করা হয়েছিল। তিনি বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থার কাঠামো উন্নয়ন, জবাবদিহিতা এবং চিকিৎসকদের আন্তরিকতা বাড়ালে অন্য দেশ থেকে চিকিৎসার জন্য মানুষ বাংলাদেশে আসবে। রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে ড্যাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, শিশু কিশোরদের রক্ত পান করেও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা মেটেনি। নেতাকর্মীদের প্রতিশোধ নেয়ার নির্দেশ দিচ্ছেন।
ড্যাব রংপুর মেডিকেল কলেজের সভাপতি অধ্যাপক ডাক্তার মাহমুদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শরীফুল ইসলাম ও অন্যরা। এবারে রয়েছে খেলার খবর। ঢাকায় সেহরির শেষ সময় 4:40, ইফতার 6:12। চট্টগ্রামে সেহরির শেষ সময় 4:35, ইফতার 6:07। রাজশাহীতে সেহরির শেষ সময় 4:47, ইফতার 6:19। খুলনায় সেহরির শেষ সময় 4:43, ইফতার 6:15। বরিশালে সেহরির শেষ সময় 4:41, ইফতার 6:13। সিলেটে সেহরির শেষ সময় 4:34, ইফতার 6:06। রংপুরে সেহরির শেষ সময় 4:46, ইফতার 6:18 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় 4:38, ইফতার 6:14। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর সামনে রেখে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার। কেউ কেউ এমনভাবে কথা বলছে যেন ৭১ সালে কিছুই হয়নি, বললেন মির্জা ফখরুল। পাকিস্তানকে সহযোগিতাকারীরা বড় গলায় কথা বলছে মন্তব্য। ২১শে পদকে ভূষিত বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সঞ্জিতা খাতুনের মৃত্যু। শ্রদ্ধা নিবেদনে বুধবার দুপুরে মরদেহ নেওয়া হবে নিজের প্রতিষ্ঠা করা ছায়ানটে। এবং দুর্দান্ত খেলেও গোল না পেয়ে ভারতের সাথে ড্র করে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। অভিষেকে গোছানো নৈপুণ্যে দর্শকদের মন ভরালেন হামজা চৌধুরী। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।